নেক্সট লাস্ট ক্লাসে আমরা সমাস পড়ছিলাম, আজকে বাকিটুকু পড়বো। আমরা দ্বন্দ্ব সমাস পড়েছি, কর্মধারয় সমাস পড়েছি, আজকে পড়বো তৎপুরুষ সমাস। আচ্ছা, তৎপুরুষ সমাস কয় প্রকার? আগে যা যা পড়েছি তোমাদের মনে আছে না? একটু রিভিশন দিতে হবে। মনে থাকলে একটু হাত তোলো। মনে থাকলে আগে যা যা পড়িয়েছি, সমাস কাকে বলে, সমাসবদ্ধ পদ, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, এগুলো সব আমি পড়িয়েছি। ঠিক আছে? যদি পড়ানোর সময় কোনো কনফিউশন মনে হয় আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, তৎপুরুষ সমাস ছয় প্রকার। তৎপুরুষ সমাস ছয় প্রকারের হয়। কি কি আছে? কর্ম তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, আর হলো গিয়ে সম্বন্ধ তৎপুরুষ। এদিকে লিখে দিচ্ছি। ঠিক আছে? ছয় প্রকারের তৎপুরুষ সমাস আমরা দেখতে পাই। কর্ম তৎপুরুষ লিখে নিতে পারো। কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ আর সম্বন্ধ তৎপুরুষ। আচ্ছা, প্রথমেই আমরা পড়ব কর্ম তৎপুরুষ কোনগুলো। যেমন উদাহরণ দিয়ে দিচ্ছি, গাড়িকে চালানো। ঠিক আছে? আমরা একটা বাক্য লিখলাম যেখানে আছে গাড়িকে চালানো। এবার যখন এটা সমাস হবে তখন সমাসবদ্ধ পদটা কি হবে? সমাসবদ্ধ পদটা হবে গাড়ি চালানো। একসাথে হবে, সরি। গাড়ি চালানো, তাহলে প্রথমে কি ছিল? গাড়িকে চালানো। সমাস হওয়ার পর কি হলো? গাড়ি চালানো। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এখানে? যে কে, কে এই যে শব্দটা আছে এটা উঠে গেছে, এটা আর নেই। তারপর কি হয়েছে? গাড়ি চালানো রয়ে গেছে। তাহলে যে সমাসে, যে তৎপুরুষ সমাসে কর্ম কারকের যে কে বিভক্তি, আমরা সবাই কি করেছি? যখন কারক বিভক্তি পড়েছি তখন আমরা
কর্মকারক, করণকারক, এগুলো তো সবাই পড়েছো আগের ক্লাসে, 9-এ তো ছিল কি বলে কারক বিভক্তি। তো কর্মকারকে কে বিভক্তি ব্যবহার করা হয়। তো এই কর্মকারকের যে কে বিভক্তি, এই কে বিভক্তিটা লুপ্ত হয়ে যায়, থাকে না আর, কেটা উঠে গিয়ে কি রইল, গাড়ি চালানো। সেজন্য এটাকে বলা হয় কর্ম তৎপুরুষ সমাস। ঠিক আছে, যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি। চরণকে আশ্রিত, ঠিক আছে, এখানে কি হবে, কোন বিভক্তিটা উঠে যাবে, কোন বিভক্তিটা এখানে লুপ্ত পাবে, চরণকে আশ্রিত। কেউ বলতে পারবে তোমাদের মাঝখানে কোন বিভক্তিটা উঠে যাবে? এনিওয়ান? চরণকে আশ্রিত, এখানে কি উঠে যাবে? এরা মারপিট করছে। কি স্কুলের নাম? বরকাঠাল বয়েজ হোস্টেল। সব দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে, প্রিন্সিপালকে কমপ্লেন করা হবে। চরণকে আশ্রিত, এখানে এই যে কে বিভক্তি, কে বিভক্তিটা উঠে যাবে, সমাস হওয়ার পর কি হবে, চরণাশ্রিত। চরণাশ্রিত, তাহলে কর্ম তৎপুরুষ সমাসে সবসময় কি হবে, কর্মকারকের যে কে বিভক্তি থাকে, এই কে বিভক্তিটা লুপ্ত হবে, অর্থাৎ উঠে যাবে, এটা আর থাকবে না, গিয়ে তারপর সমাসটা হবে, যেমন আগে পড়িয়েছিলাম গাড়িকে চালানো, গাড়ি চালানো, সেরকম চরণকে আশ্রিত, চরণাশ্রিত। ঠিক আছে, এরপর আমরা যাব করণ তৎপুরুষ সমাসে। পরীক্ষা চলছে, মন দিয়ে করে নাও, জানি তোমাদের হয়ে গেছে, রিভিশনটা ভালো করে নাও। করণ তৎপুরুষ সমাসে কি হবে, করণ কারকে আমরা দেখেছি দ্বারা বা দিয়া কতগুলো অনুসর্গ বিভক্তির মতো ব্যবহার করা হয়। ঠিক আছে, দ্বারা বা দিয়া এই যে অনুসর্গগুলো, এগুলো বিভক্তির মতো, যেমন কে বিভক্তি আগে আমরা দেখলাম, কে বিভক্তি ছিল, তো সেরকমই ওই কে বিভক্তির মতো দ্বারা, ওগুলিকে বিভক্তি বলে না, দ্বারা বা দিয়া এই শব্দ গুচ্ছগুলোকে বিভক্তি বলে না, এগুলিকে বলা হয় অনুসর্গ। ঠিক আছে, এবার এই অনুসর্গগুলো কি হবে, লুপ্ত হয়ে যাবে, যখন করণ কারকের অনুসর্গগুলো লুপ্ত হয়ে যায় তখন বলা হয় করণ তৎপুরুষ সমাস। যেমন যেমন যেটা এখন তোমাদেরকে প্রিন্সিপালকে বললে করা হবে, সেটাই লিখছি। যারা যারা ক্লাসে দুষ্টামি করছো, প্রিন্সিপালকে জানানো হলে এই যে এই সমাসটা প্রয়োগ করা হবে, বুঝতে পেরেছো? তাহলে এই সমাসটা প্রয়োগ করা হবে এবং তখন কি হবে, এই দ্বারাটা আর থাকবে না, এই যে দ্বারা অনুসর্গ, এই দ্বারা অনুসর্গটা কি হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে, উঠে যাবে, দ্বারাটা চলে যাবে, বাদ চলে যাবে, থাকবে কি, লাঠি লাঠি পেটা। ঠিক আছে, লাঠি দ্বারা পেটা,
এটা সমাস করলে কি হবে, দ্বারা উঠে গিয়ে কি থাকবে, শুধু লাঠি পেটা থাকবে। এই যে দ্বারা অনুসর্গটা উঠে গেল। আরেকটা উদাহরণ দিচ্ছি, রোগ দ্বারা আক্রান্ত। ঠিক আছে, রোগ দ্বারা আক্রান্ত সমাস করলে কি হবে, রোগাক্রান্ত। রোগাক্রান্ত, এখানেও দেখলাম আমরা কি দ্বারা অনুসর্গটা লুপ্ত হয়ে গেল, উঠে গেল সমাস করার সময়। ঠিক আছে, তাহলে যে সমাসে, কেউ কিছু বলতে চাও? ক্লাস 10 বাংলা। তাহলে করণ তৎপুরুষ সমাসে আমরা কি দেখতে পাচ্ছি, যে করণ কারকের যে দ্বারা অনুসর্গ আছে সেই দ্বারা অনুসর্গটা লুপ্ত হয়ে যাবে, থাকবে কি যেমন রোগ দ্বারা আক্রান্ত, রোগাক্রান্ত। ঠিক আছে, মাঝখানের এই অনুসর্গটা উঠে যাবে। আচ্ছা, আমি একটা লিখছি, এটা কি এলো? রত্ন খচিত, এটার বাক্য কি হবে? করণ তৎপুরুষ সমাসে রত্ন খচিত, এটার ব্যাস বাক্য কি হবে? চেষ্টা করো কেউ, এমটিবি, অনঙ্গ মোহিনী, কেউ চেষ্টা করো, কি হবে ব্যাস বাক্যটা, কি হবে রত্ন খচিত? মাঝখানে একটা দ্বারা ঢুকবে, ব্যাস এটুকুই তো। কেউ বলবে? রত্ন খচিত কি হতে পারে ব্যাস বাক্যটা, একটু চেষ্টা করো নিজেরা। রত্ন খচিত হবে রত্ন দ্বারা খচিত, রত্ন দ্বারা খচিত। ঠিক আছে, বরকাঠাল বয়েজ হোস্টেল, একটু শান্ত হয়ে বসো। তোমাদেরকে এটা তোমরা কি ক্লাস 9? বরকাঠাল বয়েজ হোস্টেল, তোমরা কি ক্লাস 9? তাহলে একটু সুন্দর করে ক্লাসটা করো। আচ্ছা, এরপরে আমরা যাব নিমিত্ত তৎপুরুষ সমাসে। নিমিত্ত তৎপুরুষ সমাস। এবার এই সমাসে কতগুলো নিমিত্তবোধক শব্দ আছে, যেমন জন্য, তারপর উদ্দেশ্যে বা নিমিত্ত, নিমিত্ত নিজেও একটা এরকম শব্দ বসে,
নিমিত্ত, উদ্দেশ্যে, জন্যে, এই শব্দগুলো বাক্যের থেকে লুপ্ত হয়ে যাবে। যে ব্যাস বাক্যটা থাকে সেখান থেকে লুপ্ত হয়ে যাবে বা উঠে যাবে, তারপর গিয়ে সমাসটা হবে। কি কি শব্দগুলো লুপ্ত হবে? যেমন জন্য, উদ্দেশ্যে, নিমিত্ত, এই যে শব্দগুলো আছে এগুলোকেও অনুসর্গ বলে। দ্বারা বা দিয়া, এই শব্দগুলোকে যেমন অনুসর্গ বলে, এগুলোকেও অনুসর্গ বলে। তো এই অনুসর্গগুলো কি হবে? ব্যাস বাক্য যখন থাকবে সেই ব্যাস বাক্য থেকে এই অনুসর্গগুলো উঠে যাবে, লুপ্ত হয়ে যাবে। তখন কি হবে? তখন সেটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস। উদাহরণ দিচ্ছি, নিমিত্ত শব্দটার অর্থ কিন্তু জন্যেই হয়, ঠিক আছে? নিমিত্ত শব্দটার অর্থ জন্য। বিদ্যার নিমিত্ত আলয়, এটা তো বলা উচিত তোমাদের। বিদ্যার নিমিত্ত আলয় সমাস কি হবে? নিমিত্তটা উঠে যাবে, মাঝখান থেকে এই নিমিত্ত অনুসর্গটা উঠে যাবে, তাহলে সমাস করলে কি হবে? এনিওয়ান? সমাস করলে কি হবে? বিদ্যার নিমিত্ত আলয়। অনঙ্গ মোহিনী থেকে কেউ বলবে বিদ্যার নিমিত্ত আলয় সমাস করলে কি হবে? সবার মাইক ঠিকঠাক কাজ করছে? কেউ কোনো রেসপন্স করছো না? বিদ্যার নিমিত্ত আলয় হবে বিদ্যালয়, যেখানে তোমরা পড়াশোনা করো। বিদ্যার নিমিত্ত আলয় হবে বিদ্যালয়। এখান থেকে নিমিত্ত যে অনুসর্গটা আছে এটা উঠে গেছে, উঠে গিয়ে কি রয়েছে? বিদ্যালয়। আচ্ছা, আরেকটা দিচ্ছি, অনাথদের জন্য আশ্রম। অনাথদের জন্য আশ্রম, এটা হলো ব্যাস বাক্য। এটা সমাস করলে কি হবে? এই যে জন্য অনুসর্গটা আছে এটা লুপ্ত হয়ে যাবে, এটা উঠে যাবে। তাহলে সমাস করলে কি হবে? অনাথ আশ্রম। অনাথ আশ্রম। তাহলে যদি পরীক্ষায় আসে বিদ্যালয়, যদি বলে সমাস নির্ণয় করার মধ্যে দুভাবে দিতে পারে, একটা ব্যাস বাক্যও দিয়ে দিতে পারে, আবার কখনো কখনো শুধু শব্দটা পদটা দিয়ে দেবে, বলবে যে ব্যাস বাক্যটা লেখো। তাহলে যদি অনাথ আশ্রম দেওয়া থাকে তুমি কি লিখবে? অনাথদের জন্য আশ্রম। অর্থটাকে কিন্তু বুঝে লিখতে হবে, তাহলেই ঠিকঠাক সমাসটা লিখতে পারবে। তাহলে নিমিত্ত তৎপুরুষ সমাসে আমরা কি দেখছি? জন্য, উদ্দেশ্যে, নিমিত্ত, এই ধরনের অনুসর্গগুলো বাক্য থেকে লুপ্ত হয়ে যায়, তারপরে কি সমাসটা হয়। তো সেগুলিকে নিমিত্ত তৎপুরুষ সমাস বলে। আচ্ছা, এরপরে পড়ব অপাদান তৎপুরুষ।
অপাদান তৎপুরুষ সমাস। আচ্ছা, এই অবধি যে পড়িয়েছি কেউ তো রেসপন্স করোনি, বুঝতে পারছো কি? বুঝতে পারছো? এমটিপি কে দেখলাম রেসপন্স করছে, বুঝতে পারলে একটু নিজেরাও চেষ্টা করো। ভুল হলে ভুল হবে, আমি ঠিক করে দেব, কিন্তু রেসপন্স দাও, ঠিক আছে? অপাদান তৎপুরুষ, অপাদান তৎপুরুষে কি দেখবো আমরা? অপাদান কারক যখন পড়েছো তখন দেখেছো অপাদান কারকে কতগুলো অনুসর্গ থাকে, হইতে থেকে, হইতে এবং থেকে এরকম কতগুলো অনুসর্গ থাকে। অপাদান কারক মানেই হলো কোনো কিছু থেকে বা কোনো কিছু হইতে যে কাজটা হচ্ছে, ঠিক আছে? কোনো জায়গা হতে বা কিছু হতে, কোনো কিছু হইতে বা থেকে। হইতেটা হলো সাধু ভাষা, থেকেটা হলো চলিত ভাষা। তাহলে অপাদান তৎপুরুষ সমাসে ওই সেম, ওই হইতে এবং থেকে এই যে অনুসর্গগুলো আছে সেগুলো লুপ্ত হয়ে যাবে। প্রত্যেকটা তৎপুরুষ সমাসে আমরা কি দেখছি? বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু তৎপুরুষ সমাস হচ্ছে। আর কি কারকের যে বিভক্তি অনুসর্গগুলো আছে, যেমন কর্ম, কর্মকারক আছে, করণ তৎপুরুষ, করণ কারকও আছে, যতগুলো আমরা কারক পড়েছি সেরকমই কারকের যে বিভক্তি এবং অনুসর্গগুলো আছে সেই অনুযায়ী কিন্তু নামগুলো হয়েছে। এই তৎপুরুষ সমাসে কিন্তু নামগুলো সেই কারক অনুযায়ী হয়েছে। তাহলে অপাদান তৎপুরুষ সমাসে হইতে থেকে এই যে অনুসর্গগুলো আছে সেগুলো লুপ্ত হয়ে যাবে। যেমন মৃত্যু ভয়, এবার একটু সমাসবদ্ধ পদটা দিলাম, এটার ব্যাস বাক্য লিখবো। মৃত্যু ভয়, মৃত্যু ভয় কি হবে? মৃত্যু ভয়, এটাকে, এটার ব্যাস বাক্য কি হবে? মৃত্যু হইতে ভয় বা মৃত্যু থেকে ভয়। সবাই আমরা মৃত্যুকে ভয় পাই, এটাকেই বলে মৃত্যু ভয়। তাহলে সেটা কি? মৃত্যু হইতে ভয়। ঠিক আছে? তাহলে যখন সমাস হলো তখন আমরা কি দেখলাম? এই হইতেটা কিন্তু আর থাকলো না, মৃত্যু আর ভয়টা থাকলো, কিন্তু হইতেটা আর থাকলো না। কি হয়ে গেল? মৃত্যু ভয়। মৃত্যু ভয়, এই সমাসবদ্ধ পদটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটার মানে হলো মৃত্যু থেকে ভয়। আরেকটা হচ্ছে জলাতঙ্ক। সবাই নাম শুনেছো রোগটার? কুকুরে কামড়ালে হয়, কুকুরে কামড়ালে ভ্যাকসিন না নিলে তখন হয় কি হয়? জলাতঙ্ক। তাহলে এটা কি হবে? জলাতঙ্কতে আমরা কি দেখতে পাই সিমটমস? যে জলকে ভয় পায়, পেশেন্ট জল দেখলে ভয় পায়, আতঙ্ক হয়। তাহলে কি হবে? এটা জল থেকে আতঙ্ক বা জল হইতে আতঙ্ক, জল হইতে আতঙ্ক। ঠিক আছে? তাহলে অর্থটা অনুযায়ী কিন্তু ব্যাস বাক্যটা হচ্ছে। আর কি সমাস সেটা বোঝার জন্য আমাকে দেখতে হবে যে এটা কি হচ্ছে, কি বিভক্তি লোপ পায়, যদি লোপ পায় তখন দেখতে হবে যে কিরকম বিভক্তি লোপ পাচ্ছে। হইতে থেকে এরকম বিভক্তি হলে কি হবে? এটা অপাদানের বিভক্তি, তখন কি হবে? অপাদান তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে? এরপরে পড়বো অধিকরণ।
অধিকরণ তৎপুরুষ সমাস। অধিকরণ ও কারকের চ্যাপ্টারে পড়েছো। তাহলে অধিকরণে কি হবে? অধিকরণে বেশিরভাগ এ বিভক্তি হয়, ঠিক আছে? এ বিভক্তিটা ব্যবহার করা হয় অধিকরণ কারকে। এই এ বিভক্তিটা লুপ্ত হবে। যেমন গৃহবাস, গৃহবাস কি হবে? গৃহে বাস, গৃহে বাস। এখানে আমরা কি দেখছি? ব্যাস বাক্যতে কি দেখছি? গৃহের সঙ্গে, গৃহর সঙ্গে একটা এ বিভক্তি যুক্ত হয়েছিল, হয়ে কি হয়েছিল? গৃহে হয়েছিল, ঠিক আছে? তো এই গৃহে থেকে এই এটা, এই এ বিভক্তিটা কি হয়ে যাবে? উঠে যাবে। তাহলে রইল কি? রইল শুধু গৃহবাস, ঠিক আছে? তাহলে অধিকরণ কারকে, সরি, অধিকরণ তৎপুরুষ সমাসে এ বিভক্তি লুপ্ত পাবে, ঠিক আছে? পূর্বপদের এ বিভক্তি লুপ্ত পাবে। এছাড়াও আরো আছে অধিকরণ কারকে আরেকটা বিভক্তিও আছে, যেমন ধরো লিখলাম বস্তা পচা, ঠিক আছে? বস্তা পচা, এটা কি হবে? পূর্বপদটা কি হবে? বস্তায় পচা। তাহলে এখানে কিন্তু এ বিভক্তি নেই, এখানে কি আছে? অন্তঃস্থ বিভক্তি। পূর্বপদটা ছিল বস্তা, তার সঙ্গে অন্তঃস্থ বিভক্তি যুক্ত ছিল। এই পূর্বপদ মানে হলো আগের পদটা, ঠিক আছে? যে আগের পদটা বস্তা, গৃহবাস, গৃহ, এই পূর্ব যতগুলো এতক্ষণ আমরা তৎপুরুষ সমাস পড়েছি প্রত্যেকটার কিন্তু পূর্বপদ থেকে বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হয়েছে। আচ্ছা, বস্তায় পচা, তাহলে এখানে এই যে ইয় বিভক্তিটা আছে এটা উঠে গেছে, এটা লুপ্ত হয়েছে, হয়ে কি রইল? বস্তা পচা, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের অধিকরণ তৎপুরুষ সমাস। এরপর কি আসছে? এরপর হলো লাস্টেরটা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। সম্বন্ধ তৎপুরুষ সমাস, এখানে কি হবে? সম্বন্ধ, একে অপরের সঙ্গে যে সম্বন্ধ থাকে তখন তার মধ্যে কিছু বিভক্তি থাকে। যেমন র বিভক্তি, র বিভক্তি দিয়ে একটা দেখাচ্ছি, যেমন রাজার পুত্র। রাজার পুত্রকে আমরা কি বলি? বাজার হয়ে গেছে। রাজার পুত্র, রাজার পুত্রকে আমরা কি বলি? বলো, কি বলি রাজার পুত্রকে? রাজার পুত্রকে তো হাসছে, রাজার পুত্র, আচ্ছা ক্যামেরায় কিন্তু সব দেখা যাচ্ছে, যা যা হচ্ছে, যেগুলো করছো সেগুলো কিন্তু সব ক্যামেরায় ধরা পড়ছে। বিলোনিয়া বিদ্যাপীঠ দেখতে পাচ্ছি কিন্তু। বলো তো রাজার পুত্র কি হবে? রাজার পুত্রকে কি বলা হয় বলো? রাজপুত্র। ইয়েস, রাজপুত্র, ভেরি গুড। তাহলে রাজার সঙ্গে পুত্রের সম্বন্ধ, ওরা একই সম্বন্ধ। তাহলে এই এটা তার জন্যই বলে সম্বন্ধ তৎপুরুষ সমাস। সম্বন্ধ তৎপুরুষ সমাসে আমরা সবসময় কি দেখবো?
সম্বন্ধযুক্ত দুটো শব্দ দেখব, একে অপরের সঙ্গে সম্বন্ধযুক্ত দুটো শব্দ, সেখানে পূর্বপদের বিভক্তি উঠে যাবে। যেমন এখানে র বিভক্তি ছিল, র বিভক্তি উঠে গিয়ে হয়ে গেল রাজপুত্র, রাজার পুত্র হয়ে গেছে রাজপুত্র। দেশের সেবা কি হবে? দেশের সেবা, দেশের সেবা কি হবে কেউ বলো? হ্যাঁ বলো বলো, যে হাত তুলেছো বলো। দেশের সেবা, দেশের সঙ্গে সেবার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। আমরা প্রত্যেকেই দেশের সেবা করতে চাই কোনো না কোনো ভাবে। সেটাকে কি বলে? মাইক কাজ করছে না, মাইক কাজ করছে না। আর কেউ বলবে অন্য কোনো স্কুল থেকে? দেশ সেবা, হ্যাঁ দেশ সেবা। তাহলে সম্বন্ধ তৎপুরুষ সমাসে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো পরস্পর সম্বন্ধযুক্ত শব্দ বাক্যের মধ্যে, তার মধ্যে যে পূর্বপদটা আছে, যেটা পূর্বপদ মানে যেটা আগের পদ আছে, সেটার যে বিভক্তি থাকে সেই বিভক্তিটা লোপ পেয়ে যায়। প্রত্যেকটা তৎপুরুষ সমাসেই কিন্তু পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে বা কোথাও অনুসর্গ লোপ পাচ্ছে। তাহলে দেশের সেবা হলো দেশ সেবা হচ্ছে। তাহলে তৎপুরুষ সমাস সবগুলো হয়ে গেল, 6 প্রকার তৎপুরুষ সমাস হয়ে গেল আজকে। এরপরে নেক্সট টাইম আছে, আচ্ছা এরপরে আমরা পড়ব দ্বিগু সমাস। দ্বিগু সমাস কি? খুব ছোট, এটা তৎপুরুষ সমাসের মতো অত বড় নয়, ছোট্ট। দ্বিগু সমাসেই দেখবো আমরা কিছু সংখ্যা থাকবে, কিছু সংখ্যাবাচক শব্দ থাকবে, ঠিক আছে? তাহলে পূর্ব যে দ্বিগু সমাসে কি হয়, পূর্বপদটা সবসময় সংখ্যাবাচক শব্দ হয়, মানে নাম্বারস, ঠিক আছে? পূর্বপদ সবসময় খেয়াল রাখবে, দ্বিগু সমাসের বৈশিষ্ট্য পূর্বপদ কি হবে? সংখ্যাবাচক হবে। সংখ্যাবাচক হবে। আর একটা ওয়ার্ড কমন থাকবে, সেটা হলো সমাহার। সমাহার, এই শব্দটা থাকবেই দ্বিগু সমাসে। কি থাকবে তাহলে? দ্বিগু সমাস চিনতে গেলে আমাকে কোন দুটো জিনিস জানতে হবে? যে পূর্বপদটা সংখ্যাবাচক হবে, আর কি থাকবে? একটা সমাহার বলে একটা শব্দ ব্যবহার করা হবে। যেমন কি লিখলাম আমি? সপ্ত অহের সমাহার। অহ মানে হলো দিন, ঠিক আছে? সপ্ত মানে 7, মানে 7টা দিনের সমাহার, একসঙ্গে 7টা দিন যুক্ত হয়েছে। কখন কি বলি? নর্মালি কি বলি এটাকে আমরা? সপ্ত অহের সমাহারকে কি বলি?
কমন সেন্স। সপ্তাহের সমাহারকে কি বলি? সাতটা দিনকে 7 দিন, এখানে 5টা দেখাতে পারছি না। 7টা দিনকে আমরা কি বলি? এভাবে কি হয়ে গেল? 7 দিনকে কি বলি একসাথে? সপ্তাহ। ইয়েস, সপ্তাহ। তাহলে সপ্তাহের সমাহার হবে, সমাস করলে হবে সপ্তাহ। ঠিক আছে? তারপর পঞ্চনদ, এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এবার ব্যাস বাক্যটা কি হবে? পঞ্চনদ, 5টা নদ। এটার ব্যাস বাক্যটা কি হবে? বাক্যটা কি হবে? এবং উল্টো করে দিয়েছি আমি, পঞ্চনদ। চেষ্টা করবে কেউ বলার? 5টা নদী। হ্যাঁ বলো। 5টা বলবো না, যেহেতু পঞ্চ আছে তাই পঞ্চ কথাটাই ব্যবহার করব। পঞ্চ নদের সমাহার কি হবে? এটা পঞ্চ নদের সমাহার। তাহলে দ্বিগু সমাসে কি বললাম? এই যে বৈশিষ্ট্যগুলো, সংখ্যাবাচক শব্দ থাকবে। এই যে সংখ্যাবাচক শব্দ আছে, বোর্ডটা এদিকে চলে গেছে। সংখ্যাবাচক শব্দ আছে সপ্ত, তারপর পঞ্চ, আর কি আছে? যে সমাহার বলে একটা শব্দ থাকবে। যে সমাহার শব্দটা আছে। বোর্ডটা কি হয়েছে গো? হয়ে গেছে আমার ক্লাসের টাইম, তাহলে তুমি পরে ঠিক করে নিও। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। সপ্ত ঋষির সমাহার। আকাশ পরিষ্কার থাকলে আমরা আকাশে দেখতে পাই একটা নক্ষত্রমণ্ডলী দেখতে পাই, সেটার নাম এটা। সপ্ত ঋষির সমাহার, পরিষ্কার আকাশে দেখা যায়। সপ্ত ঋষির সমাহার কি হবে? সপ্তর্ষি। আমরা আকাশে দেখতে পাই সপ্তর্ষি মণ্ডল। সপ্তঋষির সমাহার সপ্তর্ষি। ঠিক আছে? চলো, এই অবধি বুঝতে পেরেছো সবাই? যা যা পড়িয়েছি, তৎপুরুষ সমাস সবগুলো এবং দ্বিগু সমাস বোঝা গেছে? ক্লিয়ার? চলো টাটা, গুড নাইট।